তোমরা যারা এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা আছো, তোমরা জানতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা কেমন এসেছিল লাস্ট ইয়ার, কিংবা এবছর যারা 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আছো, তোমরা পরীক্ষা দিয়ে মিলিয়ে নিতে চাচ্ছ ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। সো আজকে একটা গুছানো প্রশ্ন সমাধান দিচ্ছি। ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দাও, তাহলে সময় মতো মাঝে মধ্যে দেখতে পারবে। আর কমেন্টে তোমার বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দাও। আমি যদি ফার্স্ট বাংলা নিয়ে কথা বলি, তুমি দেখবা বাংলার প্রথম প্রশ্নটা ছিল আমার পথ থেকে। আমি একটু বলে দেই যে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে, এবং এটা একটা গদ্য থেকে আসছে, সেটা শর্ট সিলেবাসের মধ্যেই ছিল। ঠিক আছে, আমি একটু ডিপ ডাউন করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে ওনার মতে আত্মনির্ভরশীলতা আসে কিসের মাধ্যমে। এটা একেবারে খুবই ইজি উত্তর, আত্মাকে চেনার মাধ্যমে আত্মনির্ভরশীলতা আসে। এটা আমরা পাঠ্য বইয়ের যখন প্রবন্ধটা পড়ি, সেই প্রবন্ধের মধ্যেই বলা ছিল যে আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে। তার মানে তুমি এইচএসসির যে গদ্যপদ্যগুলো আছে সেগুলোকে ভালো করে পড়লে প্রশ্নের উত্তরগুলো করা অনেক সহজ। পরের প্রশ্নটা যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনাধারা কোনটা। সো আমরা সোনার তরী কবিতাটা যখন পড়ব তখন বলা ছিল একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা, পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। কি বলা হচ্ছে? গ্রামখানি মেঘে ঢাকা। দেখো, গ্রামখানি মেঘে ঢাকা, মেঘে ঢাকা প্রভাত বেলা। কিসে? প্রভাত বেলা। তাহলে প্রভাত মানে কি? সকাল। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? সকালের কথা বলা হচ্ছে। মাথা ঠান্ডা রেখে চমৎকার পরিকল্পনা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কঠিন না। এটা একটু টেকনিকে তোমার পাঠ্য বই থেকে করে, আর সেই টেকনিক প্রসেস শিখিয়ে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্থাৎ আমরা তোমাকে সবসময় গাইড করব। তাহলে সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনা দ্বারা হচ্ছে সকালের ঘটনা বর্ণনা করেছিলেন। পরের প্রশ্নটা যদি দেখি, বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা কোনটি? সেটা হচ্ছে ছিন্নপত্র। আমি বলে রাখি এইটা মোটামুটি সিলেবাসের মধ্যে থেকে এসেছে, কিন্তু একটু কঠিন ধারার প্রশ্ন। এই প্রশ্নটা কবি পরিচিতি একটু ডিপ ডাউন না করলে তুমি পারবা না। তাহলে তুমি যদি বলো যে 2024-25 সেশনে অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসের 25 তারিখ যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির, সেখানে অন্যতম কঠিন প্রশ্ন ছিল এটা যে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা হচ্ছে ছিন্ন পত্র। এটা একটু ডিফিকাল্ট, এটা কবি পরিচিতি আলাদাভাবে না পড়লে এই প্রশ্নের উত্তর করা সম্ভব না। তার মানে তোমার পাঠ্য বইয়ের গদ্য পদ্যর কবি পরিচিতিগুলা আর একটু স্পেসিফিক ডিটেইলে পড়ে রাখলে তোমার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে প্লেস করা বা ভালো করা সহজ। পরের প্রশ্নটাতে যাই। রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে, এখানে লক্ষ্মী শব্দটি কি? এটাকে তুমি বলতে পারো শর্ট সিলেবাসের বাইরে থেকে এসেছে। এটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার একটা অংশ। আমরা বিভীষণের প্রতি মেঘনাদ করেছি না? বিভীষণের প্রতি, এটা অনেকে জানো না, বা এইচএসসি 26-এর আছে বিভীষণের প্রতি মেঘনাদ। সেই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার একটা অংশ যে রাবণ অনুজ, রাবণ ছোট, লক্ষ্মী রাবণ আত্মজে। লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্য করে বা তাকিয়ে। এইটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা ক্রিয়া অর্থে, কোনো দিকে তাকানো বা দেখা অর্থে আমরা সাধারণত ক্রিয়ার ব্যবহার করে থাকি। সো রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। সো এই ক্ষেত্রে আমরা এখানে এটাকে কি হিসাবে ব্যবহার করব? ক্রিয়া হিসাবে ব্যবহার করব। তাহলে এই প্রশ্নটা কোত্থেকে আসছে? এটা এসেছে ব্যাকরণের। দেখো, ব্যাকরণের কোন জায়গা থেকে? পদ প্রকরণ। আমি কিন্তু পদ প্রকরণ আমাদের ফাইনাল সাজেশনে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে পদ প্রকরণ পড়ে যাবা, প্রশ্ন পাবা। পেয়েছো তো? পরের প্রশ্নটা দেখি। দেখো, বদলায় বন্দুক বারুদ কি জিরিয়ে একটু নেবে না। তাহলে এইখানে শূন্যস্থানে হচ্ছে তোমার জিরিয়ে শব্দটা বসবে। তাহলে দেখো, তোমাকে একেবারে পাঠ্য বইয়ের লাইনগুলোও যদি তুমি না পড়ো তাহলে কিন্তু তুমি আটকে যাবা। তোমার পাঠ্য বই থেকে একটা লাইন নিয়ে সেখানে একটা গ্যাপ দিয়ে বলতে পারে যে এই গ্যাপে কোন শব্দটা বসবে। সেই ক্ষেত্রে তুমি যদি গদ্য পদ্যগুলা একটু ইন ডিটেলস, একটু তথ্যবহুলভাবে পড়ে নাও, সেই ক্ষেত্রে উত্তর করার মানে প্রসেসটা অনেক সুন্দর। বদলায় বন্দুক বারুদ কি জিরিয়ে নেবে না একটু, বা জিরিয়ে একটু নেবে না, এই টাইপের প্রশ্ন। পরেরটা যদি দেখি, এই প্রশ্নটাও একটু টাফ ছিল, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট পেরেছে, কারণ অপশন দেখেই মনে হয়েছে যে এখানে জিরিয়ে নেওয়ার কথাই বলছে। সো প্রশ্নটা
একটু ডিফিকাল্ট আউট অফ দ্য কনটেক্সট দিলেও 90% স্টুডেন্ট যারা একটু চিন্তা করেছে তারা এই প্রশ্নের উত্তর দিয়েছে। সো কখনো কখনো সিলেবাস বহির্ভূত প্রশ্ন মাথা ঠান্ডা রেখে প্রসেস বা টেকনিক বুঝলে তুমি উত্তর করতে পারবে। পরেরটা দেখো, মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, লেখকের মতো কণ্ঠস্বরী যেন তাহার চেহারা। সো এইটা অপরিচিতা থেকে এসেছে। তার মানে দেখো, অপরিচিতা এবং রবীন্দ্রনাথ থেকে আমরা অলরেডি দুইটা প্রশ্ন পেয়েছি। রবীন্দ্রনাথ সোনার তরী থেকেও প্রশ্ন এসেছে। তার মানে এক রবি ঠাকুর থেকে 3টা প্রশ্ন এসেছে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025 সালের 25 জানুয়ারিতে হওয়া 24-25 সেশনের বি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নে। সো 6 নম্বর প্রশ্নে আমরা দেখছি অপরিচিতা গল্পে অনুপম কল্যাণীকে উদ্দেশ্য করে যে একটা উক্তি দিয়েছিল সেই উক্তিটাকে বলা হচ্ছে। তার মানে তুমি যদি গদ্য পদ্যগুলা ইন ডিটেইলে বুঝে বুঝে আত্মস্থ করতে পারো, তোমার ঢাকা ইউনিভার্সিটিতে উত্তর করা বেশি একটা কঠিন হবে না। তার মানে আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত যেই 6টা এমসিকিউ দেখেছি, এখানে আমরা গদ্য থেকে প্রশ্ন পেয়ে গেছি প্রায় 3টা। গদ্য থেকে কয়টা পেয়েছি? প্রায় 3টা পেয়েছি কাজী নজরুল, তারপর হচ্ছে সোনার তরীর কবিতা থেকে একটা পেয়েছি, তারপরে তোমার থেকে পেয়েছি হচ্ছে তোমার ক্রিয়াপদ প্রকরণ, এবং এইখানে আমরা পেয়েছি হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা থেকে। পরেরটা দেখো, রুকেয়া সাখাওয়াত হোসেনের রচনা 9 কোনটি? এটা কিন্তু শর্ট সিলেবাসের বাইরে, যদিও প্রশ্নটা সহজই ছিল। মতিচুর, অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন হচ্ছে বেগম রোকেয়ার লেখা বই। এই ক্ষেত্রে সুলতানার স্বপ্ন এটা তার একটা বিখ্যাত বই, অবরোধবাসিনী এটা তার শ্রেষ্ঠ রচনা বলা হয়ে থাকে, শ্রেষ্ঠ রচনা বলা হয়ে থাকে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের। আর মতিচুর তো তার বিখ্যাত একটা বই। পদ্মগুকরা এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের শিউলিমালা গল্পগ্রন্থের দেখো, গল্পগ্রন্থের শিউলিমালা গল্পগ্রন্থের একটা গল্প। সেই গল্পের নাম হচ্ছে পদ্মগুকরা। কার? কাজী নজরুল ইসলামের। তার মানে দেখো, কাজী নজরুল ইসলাম থেকে কিন্তু আরেকটা প্রশ্ন আসলো, যেটা কাজী নজরুল ইসলাম এবং বেগম রোকেয়ার সাথে কম্বাইন করে দিয়েছে। এই প্রথম ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে এতগুলা কবি পরিচিতি রিলেটেড প্রশ্ন এসেছে। এর আগে এরকম 2-3টা কখনোই কবি পরিচিতির প্রশ্ন আসেনি। সো আমি একেবারে ভেঙে চুরে দিচ্ছি প্রশ্নগুলা কোথা থেকে আসছে। তুমি তোমার অ্যাডমিশনের পরিকল্পনা করার সময় যেন বুঝতে পারো যে আমি গদ্য পদ্যের কিংবা বাংলা ব্যাকরণের কোন বিষয়গুলোকে প্রায়োরিটি বা গুরুত্ব দিয়ে পড়ব। পরের প্রশ্নটা নিয়ে যদি কথা বলি, বিলাসী গল্পে উল্লেখ নাই বাবরের। তাহলে দেখো, এটা পুরোটা তোমার চ্যাপ্টার পড়তে হবে। অর্থাৎ তুমি বিলাসীর গল্পটাকে যদি একেবারে স্পষ্ট করে পড়ো, সেই ক্ষেত্রে তুমি দেখবা যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারের মধ্যে বাবর ক্যারেক্টারটা হচ্ছে অনুপস্থিত। হুমায়ুনের নাম আছে, তুগলক খাঁর নাম আছে, ভূদেব বাবুর নাম আছে, নাম নেই কার? নাম নেই হচ্ছে বাবরের। তাহলে বিলাসী গল্পে উল্লেখ নেই কি? উল্লেখ নেই বাবরের নাম। তাহলে গল্পটা আমাকে আরও ডিপলি পড়তে হবে। আমরা এখন পর্যন্ত অপরিচিতা থেকে প্রশ্ন পেয়েছি, বিলাসী থেকে প্রশ্ন পেয়েছি, আমরা প্রশ্ন পেয়েছি সোনার তরী থেকে, আমরা প্রশ্ন পেয়েছি আমার পদ থেকে। তার মানে 4টা প্রশ্ন পেয়েছি আমরা, 2টা গদ্য, 2টা পদ্য, আর একটা পেয়েছি বেগম রোকেয়া থেকে। পরের প্রশ্ন যাই। দেখো, লিটারাল শব্দের পারিভাষিক শব্দ কি? এটা হচ্ছে আক্ষরিক। এবং এই পারিভাষিক শব্দের সাজেশন কিন্তু আমরা দিয়েছিলাম যে তোমার পারিভাষিক শব্দ থেকে একটা প্রশ্ন আসবে। সো পারিভাষিক শব্দ থেকে কিন্তু একটা এসেছে, এবং এইগুলা বিগত বছরগুলোতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন এবং তোমার এইচএসসির বোর্ড পরীক্ষায় আসা বিভিন্ন বোর্ডের গত 5 বছরের তুমি পারিভাষিক শব্দ পড়লে এখানে আমি 100% দিচ্ছি কমন পড়বে। কমন না পড়লেও তুমি প্রশ্নের উত্তর দেখলেই বুঝতে পারবে যে কোনটা হতে পারে, কারণ এতগুলা পড়ার মাধ্যমে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া চলে আসে। ধরে ধরে বুঝতেছি প্রশ্নগুলো কোত্থেকে আসে, কারণ আমি এইচএসসি 25 এবং 26 নিয়ে একটা বড় ড্রাইভ দিতে চাই। আমি সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে চাই এইচএসসি 25 এবং 26 ব্যাচের। সো তোমরা আগের থেকে শুরু করো। লিটারাল শব্দের অর্থ কি? এটা হচ্ছে আক্ষরিক। হ্যাঁ, এটা পারিভাষিক শব্দ। তারপরে দেখো, আভিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ। আভিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ হচ্ছে এখানে 3টা ওয়ার্ড দেওয়া হবে। সো এই 3টা ওয়ার্ড যে দেওয়া হচ্ছে, এই 3টা ওয়ার্ড ডিকশনারিতে খুঁজলে আমি কোন 3টা ওয়ার্ডকে সিরিয়ালি পাবো? সো সেখানে এই যে অংশ, অকাল, অঙ্ক, এগুলোকে আমি সিরিয়ালে আগে পাবো। কিন্তু হচ্ছে কাজ, কুসুম, গৃহ, গোল, গণ্য, দীর্ঘ, দেহ, দৃশ্য, এইগুলোকে আমি ডিকশনারিতে খুঁজতে গেলে সিরিয়ালে একটু পিছিয়ে পড়ে যাবে। যেমন কাজ কিন্তু কুসুম। এখানে দেখো,
চ ছ চ মানে বরিকার্য, তোমার এটা উল্টা হয়ে গেছে, কাজটা আগে হওয়ার কথা ছিল, সেখানে সিরিয়ালটা আগে মিলাইতে হয় আর কি। তুমি এই শব্দগুলো দিয়ে এদের সিরিয়ালটা মিলাবা, যে কোনটার আগে বসা উচিত, কোনটার পরে বসা উচিত, কোনটার তারপরে বসা উচিত। আমরা যদি ডিকশনারিতে খুঁজতে যাই কোন অঙ্কটা মানে কোন শব্দটার পরে কোনটা পাবো, এই সিরিয়ালটাকেই আবিধানিক ক্রম বলা হয়। এটারও সাজেশন দিয়েছিলাম, এখান থেকে একটা এসেছে। তারপরে দেখো ক্রমাগত ভুল করো না, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আমি বলেছিলাম যে তুমি পদ প্রকরণ পড়ো, সেখানে তুমি বিশেষণে গেলে ক্রিয়া বিশেষণটা পেয়ে যাবে। তাহলে পদ প্রকরণ থেকে প্রশ্ন পেলাম দুইটা, পদ প্রকরণ থেকে প্রশ্ন পেলাম দুইটা। পদ প্রকরণ বলতে কি, ওই যে 5 প্রকার পদ আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, ওই জায়গায় আমরা ক্রিয়া থেকে প্রশ্ন পেয়েছি, এখন পেয়েছি ক্রিয়া বিশেষণ থেকে, এটাকে পদ প্রকরণ বলা হয়। আমি যখন সাজেশন দিয়েছিলাম, সাজেশনে কিন্তু পদ প্রকরণের কথা বলে দিয়েছিলাম যে মাস্ট প্রশ্ন আসবে। পরেরটা যদি দেখি, অধ্বনির বিবৃত উচ্চারণ হচ্ছে অনেক, এটা দিয়ে গত বছরও প্রশ্ন এসেছিল, 2000 তোমার যে 23-24-এর যে প্রশ্ন ছিল সেইখানেও কিন্তু এই সংবৃত বিবৃত দিয়ে এসেছিল, এটা মনে হয় এ ধ্বনির ছিল। আর এইবার অধ্বনির বিবৃত উচ্চারণ দিয়েছে, যেমন অনেক, অনেক, ঠিক আছে। তো বিবৃত মানে যেটা যেভাবে আছে, অর মতো উচ্চারণ হবে অনেক, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা দেখো অধ্বনির বিবৃত উচ্চারণ, সংবৃত উচ্চারণ, এইগুলোর জন্য আমাদের বাংলা টিচার কর্তৃক আলাদা উচ্চারণ এবং বাংলা বানানের নিয়মের ক্লাস হবে। সেগুলো তুমি যদি আত্মস্থ করতে পারো, এইচএসসির রেজাল্ট যেমন চমৎকার হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি গুছানো হবে। তারপরে দেখো পুর খাওয়া, পুর খাওয়া মানে হচ্ছে প্রতিকূলতা পেরোনো, অর্থাৎ ধরো তুমি প্রতিকূলতা পেরিয়ে এসেছো, সেটাকে বলা হয় পুর খাওয়া। এটা অনেকটা বাগধারা স্টাইলের, তুমি যদি পাঠ্য বইয়ের সবগুলো গদ্য পদ্য পড়ো এবং বাইরে থেকে বাগধারা রিলেটেড একটা ধারণা রাখো, তুমি পুর খাওয়া শব্দের অর্থ জেনে যাবে। এবং এটা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই উত্তর হয়েছে। পুর খাওয়া মানে তো পড়ে যাওয়া না, পরিশ্রম করা না, পতিত হওয়া না, প্রতিকূলতা পেরোনো। তারপরে দেখো বৈষম্য বিরোধী শব্দটি যে সমাস নিষ্পন্ন, বৈষম্য বিরোধী হচ্ছে তৎপুরুষ সমাস। এটা একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন দিয়েছে, এটাকে তোমার ব্যাস বাক্য করে উত্তর বের করতে হবে। যে বৈষম্যের বিরোধী, দেখো বৈষম্যের বিরোধী, বৈষম্য বিরোধী মানে কি, আমরা বৈষম্য যে আছে সেই বৈষম্যের বিরোধিতা করছি, তাহলে বৈষম্যের বিরোধী, এটাকে বলা হয় বৈষম্য বিরোধী। সো লাস্টে আছে কি, র এর থাকলে আমরা কি জানি, ষষ্ঠী তৎপুরুষ, তাহলে ওই জায়গা থেকে আমরা দেখেছি না রাজার পুত্র, রাজপুত্র, সো ওইভাবে এটা ষষ্ঠী তৎপুরুষ হবে, শুধুমাত্র তৎপুরুষ আছে তাই আমরা তৎপুরুষটাকেই দিচ্ছি। তাহলে এই প্রশ্নটা আসলে সমাস থেকে, আমি কিন্তু আমার সাজেশনে সমাস এবং উপসর্গ যে কোনো একটা থেকে আসবে বলেছিলাম, এবং উপসর্গ থেকে রিটেনে প্রশ্ন এসেছে। পরের প্রশ্নটা যদি দেখি, দুর্যোগে, এটা দুর্যোগে হবে, দুর্যোগে হাল ঠিক রাখা ভার, এখানে হাল মানে বোঝাচ্ছে দুর্যোগে দশা ঠিক রাখা তোমার হচ্ছে ভার। এই প্রশ্নটাও অনেকে মিস্টেক করেছে, অনেকে বুঝতে পারেনি। সো কিছু কিছু পড়া এটা আউট অফ দ্য সিলেবাস থাকে, ওইটা ইনস্ট্যান্ট তোমার যে চিন্তা ভাবনা গুছানো প্ল্যান সেটা দিয়ে বের করতে হবে। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি আমরা কোন কোন জায়গাতে প্রশ্ন পাচ্ছি, আমরা সমাস থেকে পেয়েছি, আমরা বাগধারা থেকে পেয়েছি, উচ্চারণ থেকে পেয়েছি, আমরা পদ প্রকরণ থেকে আবিধানিক ক্রম, পারিভাষিক শব্দ, বিলাসী, রুকেয়া। তাহলে আমরা যদি এখন একটু ক্লিয়ার হয়ে যাই যে কোন কোন জায়গা থেকে আমাদের প্রশ্নগুলো এসেছে। দেখো আমরা বাংলা প্রশ্নগুলো পেয়েছি, গদ্য থেকে পেয়েছি আমরা টোটাল হচ্ছে তোমার 2টা প্রশ্ন, পদ্য থেকে পেয়েছি আমরা ওই যে সোনার তরী কবিতার অংশটা, ঠিক আছে, ওইটা পেয়েছি আমরা পদ্য থেকে। আর আমরা কবি পরিচিতি থেকে আমরা পেয়েছি প্রায় 2টা প্রশ্ন। তাহলে দেখো গদ্য থেকে 2টা, পদ্য থেকে একটা, 3টা, এদিকে 2টা, 5টা, পারিভাষিক শব্দ থেকে পেয়েছি একটা, পারিভাষিক শব্দ থেকে পেয়েছি একটা, আরেকটা প্রশ্ন পেয়েছি আমরা কোথা থেকে বলতো, সেটা হচ্ছে তোমার আবিধানিক ক্রম থেকে পেয়েছি একটা, আমরা পদ প্রকরণ থেকে পেয়েছি 2টা, আমরা বাগধারা টাইপ প্রশ্ন পেয়েছি একটা, আর যদি একটু দেখি দুর্যোগে সমাস থেকে পেয়েছি একটা, তাহলে দেখো সমাস থেকে পেয়েছি একটা, তাহলে টোটাল কয়টা হচ্ছে 1 2 3, তারপর 4 5 6 7 8 9 10 11, আর বাকি যে 2-3টা প্রশ্ন যেমন দুর্যোগে তোমার ঠিকমতো হাল রাখা ভার যেটা পেয়েছি, তারপর হচ্ছে তোমার এই যে উচ্চারণ থেকে একটা এসেছে, তাহলে হচ্ছে 13টা,
আর তোমার হচ্ছে আমরা যদি দেখি পারিভাষিক শব্দ বিলাসী, রোকেয়া, সাখাওয়াত, জিরিয়ে নিবে, হ্যাঁ। তাহলে এইভাবে তোমার হচ্ছে তুমি যদি খেয়াল করো আমরা মোট 15টা প্রশ্নের বিষয়টাকে আমরা এখানে একবারে ডিপ ডাউন করে দিয়েছি। সো এই জায়গায় তুমি এক্সট্রা হিসাবে উচ্চারণের নিয়ম থেকে একটা এসেছে যে সমৃদ্ধ বিবৃত কোথায়, উচ্চারণের নিয়ম থেকে একটা। তাহলে 1, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, বাকি 2-3টা একটু আউট অফ দ্য সিলেবাস ছিল। সো আমি সবগুলো প্রশ্ন ব্যাখ্যা করে দিয়েছি। এই বিষয়গুলো এইচএসসি 25 এবং 26-এর শিক্ষার্থীরা এখন থেকে গুরুত্ব দিয়ে পড়বা। আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি পরীক্ষা দিয়েছো তারা তো প্রশ্ন দেখেছো, কনসেপ্টটা মাথায় রাখো। আমরা একটু ইংরেজিতে যাই। দেখো এখানে বলা হচ্ছে দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্কড ফর 5 আওয়ার্স, যে যারা দমকল বাহিনী আছে তারা 5 ঘন্টা কাজ করেছে, ড্যাশ পুট আউট দ্য ব্লেজ, অর্থাৎ এই অগ্নিশিখা বা আগুনটাকে ধরো নিয়ন্ত্রণ বা নেভানোর জন্য। তাহলে নিভিয়ে ফেলা অর্থে আমরা পুট আউট ব্যবহার করে থাকি, এবং এটা আমি ফ্রিতে অসংখ্যবার পড়িয়েছি। আমার যারা ফ্রি ক্লাস করেছে তারা জানে আমি ফ্রিতে এটা অসংখ্যবার পড়িয়েছি। পরেরটা যদি দেখি, উই ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ। তাহলে দেখো উই ওয়েন্ট টু দ্য হসপিটাল, আমরা হসপিটালে গিয়েছিলাম, আফটার বিং হিট, আঘাত পাওয়ার পর, অন দ্য হেড, মাথাতে, উইথ আ বোতল, বলা হচ্ছে যে আমি বোতল দিয়ে মাথায় আঘাত পাওয়ার পর হাসপাতালে গিয়েছিলাম। তাই এখানে আমরা আফটার হিটিং অন দ্য হেড হবে না, আফটার বিং হিট, অর্থাৎ এখানে প্যাসিভ সিস্টেমে আমরা করে দিচ্ছি যে আফটার বিং হিট, আমরা হিট খাওয়ার পরে বা আঘাতপ্রাপ্ত হওয়ার পরে হাসপাতালে গিয়েছিলাম, যখন বোতল দিয়ে আঘাতপ্রাপ্ত হলাম ওই ক্ষেত্রে। সো এখানে হবে উই ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার বিং হিট অন দ্য হেড উইথ আ বোতল। তারপরে দেখো ইনকারেক্ট স্পেলিং এক্সপ্লেনেশন, এই জায়গায় বানানটা ভুল। সো এখানে স্পেলিং থেকে একটা প্রশ্ন দিয়েছে। সিনোনিম অফ ডিভিয়েট, ডিভিয়েট মানে হচ্ছে তোমার বিপথে যাওয়া, ভিন্ন পথে যাওয়া। মনে করো যে সোজা পথে না যে কেউ বিপদগামী হয় না, ভিন্ন পথে চলে যায় খারাপ দিকে বা লাইনচ্যুত হয়ে যায়, ওইটাকে বলা হয়। এইটার সিনোনিম হচ্ছে ডিগ্রেস। ডিগ্রেস মানে হচ্ছে ভিন্ন পথে যাওয়া, বিপদগামী হওয়া যাওয়া। তার মানে এই প্রশ্নটা আসছে আমাদের ভোকাবুলারি থেকে, আগের প্রশ্নটা এসেছিল আমাদের স্পেলিং থেকে, তাই না? পরের প্রশ্নটা যদি দেখি, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ, শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। বলা হচ্ছে যে তার একটা স্বর্ণের মতো হৃদয় আছে। তাহলে স্বর্ণের মতো হৃদয়, আমরা কোনো কিছুকে কোনো কিছুর সাথে তুলনা করা বোঝাতে যদি অ্যাজ অথবা লাইক না থাকে তাহলে এটা ম্যাটাফর হয়। আর এখানে যদি সেন্টেন্সটা এরকম হইতো যে শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড না দিয়ে হার্ট লাইক গোল্ড, তাহলে এটা হয়তো সিমিলি। এটা কি হইতো? সিমিলি। কারণ যখন লাইক অথবা এস দিয়ে যুক্ত থাকে দুইটা জিনিস, অর্থাৎ এখানে হার্ট, হৃদয়কে স্বর্ণের সাথে তুলনা করা হয়েছে। সো যখন বলা হতো মত অর্থে, এখানে যদি লাইক বা এস থাকতো তাহলে এটা হয়তো সিমিলি। যেহেতু এই বাক্যে লাইক বা এস নাই, তাই এটা হবে মেটাফর। তো তোমরা অনেকেই বলতে পারো যারা এইচএসসিতে পড়ুয়া স্টুডেন্ট আছে, ফিগার অফ স্পিচ জিনিসটা কি? ইংরেজি বাক্যে আমরা এরকম কিছু রূপক অর্থে ব্যবহার করে, কিছু বাক্যালঙ্কার ব্যবহার করি, কিছু অলঙ্কার ব্যবহার করে বাক্যটাকে আরও বেশি শ্রুতিমধুর করতে চাই। সো শ্রুতিমধুর কিংবা আরও বেশি মেলোডিয়াস করার জন্য আমরা যে বাক্য অলঙ্কারগুলো ব্যবহার করি সেটাকেই বলা হয় ফিগার অফ স্পিচ। সো ফিগার অফ স্পিচের প্রায় 8-10 প্রকার ক্যাটাগরি আছে, সেটা আমরা পেইড ব্যাচে পড়িয়ে থাকি এবং এটাও আমাদের পেইড ব্যাচ থেকে হুবহু কমন ছিল। পরেরটা যদি দেখাই, দেখো টু হ্যাভ কোল্ড ফিট। কোল্ড ফিট মানে হচ্ছে তোমার নার্ভাস থাকা, টু বিকাম নার্ভাস। এটা আমাদের পেইড এক্সাম ব্যাচের কোয়েশ্চেন। আমরা এক্সাম ব্যাচে এরকম প্রশ্ন একটা দিয়ে পরীক্ষা নিয়েছিলাম। সো আমাদের এক্সাম ব্যাচগুলোতে যারা সবগুলো পরীক্ষা দিয়েছে তারা এই প্রশ্নটার সাথে আগের থেকেই পরিচিত। সো ঢাবির ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন যখন আগে থেকে পরিচিত থাকবে, আগে থেকে তোমার উত্তর করার জন্য সহজ হবে, তখন কিন্তু অন্যান্যদের চাইতে তুমি এমনিতেই এগিয়ে যাবা। পরের প্রশ্নটা যদি দেখি, টু হ্যাভ কোল্ড ফিট, তার মানে এখানে কোল্ড ফিট থেকে প্রশ্নটা দিয়েছে। দ্য অ্যান্টোনিম অফ রিগোরাস, রিগোরাস মানে কঠিন, একেবারে শক্ত, এই টাইপের বোঝায়। তাহলে এইটার অ্যান্টোনিম বিপরীত শব্দ কি হবে? ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে হচ্ছে একেবারে নমন, কোমল। তারপরে দেখো মিট মি অ্যাট দ্য মেট্রো স্টেশন। তাহলে আমরা ছোট জায়গা বোঝাতে কি ব্যবহার করি? অ্যাট। তাহলে মিট মি অ্যাট দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার।
তোমার বলা হচ্ছে যে আধা ঘন্টার মধ্যে আমার সাথে তুমি মেট্রো স্টেশনে দেখা করো। তাহলে কোনো ছোট স্থান বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়, এটা কিন্তু আমরা তোমাদেরকে পড়িয়েছি, ছোট স্থান ব্যবহার করতে বা বোঝাতে অ্যাটের ব্যবহার করা হয়। তারপরে দেখো এটা একেবারে ইজি, আমরা যেহেতু দিয়ে বলবো যে সিন্স, দেখো সিন্স আই এম মাইনর, যেহেতু আমি কাঁচা, আই ক্যানট ড্রাইভ ইয়েট, আমি এখনও ধরো হচ্ছে চালাতে পারবো না। সো ধরো এটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে যে হয়তো আমি ড্রাইভিংয়ে কাঁচা বা আমার বয়স কম, তো এখানে বলা হচ্ছে সিন্স আই এম মাইনর, যেহেতু আমি ছোট, ধরো বয়স কমটাই বোঝায়, যে মাইনর মানে কি অল্প কম বোঝায়, তো বলা হচ্ছে সিন্স আই এম মাইনর, যেহেতু আমি ছোট, আই ক্যানট ড্রাইভ ইয়েট। সো এখানে যেহেতু অর্থে আমরা জানি যেহেতু শব্দের অর্থের জন্য আমরা অ্যাজ অথবা সিন্স ব্যবহার করে থাকি। তার মানে এই লাইনটার বাক্যটার তুমি যদি অর্থ বুঝো তাহলে উত্তর করা হয়ে যায়, এখানে এত কিন্তু শর্ত যুক্ত করা লাগে না। পরের প্রশ্নটা দেখো, মেনি পিপল, তাহলে দেখো মেনি পিপল মানে এটা প্লুরাল, পিপল শব্দটা একটা প্লুরাল শব্দ, তাহলে আমরা কি করব এরপরে প্লুরাল ভার্ব নিব। তাহলে প্লুরাল ভার্ব এখানে স্প্রেড আছে, এখানে আর স্প্রেডিং দিয়েছে, এখানে স্প্রেড দিয়েছে, এখানে আর স্প্রেড দিয়েছে, এটা তো হবে না, আর স্প্রেড তো হয় না। তো এইখানে আমরা আর স্প্রেডিংও নিতে পারবো না, কারণ এখানে কোনো কন্টিনিউয়াস টেন্স নাই। বলা হচ্ছে মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন দ্য সোশ্যাল মিডিয়া, তো বলা হচ্ছে যে অনেক মানুষ সোশ্যাল মিডিয়াতে মানে তোমার গুজব ছড়ায়। তাহলে এটা তো একটা নর্মাল বাক্য যে অনেক মানুষ গুজব ছড়ায়, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি এরকম হতো অনেক মানুষ সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াচ্ছে, যদি এখন চলছে বুঝাইতো, তাহলে আমরা এটাকে কন্টিনিউয়াসে নিতাম। এখানে তো এখন ছড়াচ্ছে এমন কোনো কথা নাই, যদি এরকম হয়তো ডে বাই ডে এরকম যদি কোনো কিছু থাকতো তাহলে আমরা এখানে কন্টিনিউয়াস টেন্স দিতাম। তো যেহেতু ডে বাই ডে বা এরকম কিছু নাই, তাহলে আমরা বুঝতে পারছি এটার উত্তর হয় স্প্রেড হবে, না হলে এই দুইটার একটা হবে উত্তর, আর স্প্রেড হবে না, এটাকে প্যাসিভ দেওয়ার দরকার নেই। তাহলে দেখো যেহেতু পিপল এখানে ব্যক্তি বা কর্তা নিজে আছে, তখন এটাকে প্যাসিভ করার তো দরকার নেই। আর এর পরে এখানে ভার্বের সাথে আইএনজিও হতে পারতো, আইএনজিও দেয় নাই, সব দিক দিয়ে এটা ভুল। পরীক্ষায় যখন প্রশ্ন দেখবো মাথা ঠান্ডা করে অপশনের সাথে উত্তর মিলাতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা কি বলছি একটু খেয়াল করে দেখো, মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন দ্য সোশ্যাল মিডিয়া হুইচ আইডেন্টিফাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। তাহলে এইভাবে দিলে অর্থটা অর্থপূর্ণ হচ্ছে না, কারণ একেবারে লাইনটা পুরোপুরি মিলতেছে না। দেখো মেনি পিপল বলা হচ্ছে অনেক মানুষ সোশ্যাল মিডিয়াতে খারাপ খবর ছড়ায়, হুইচ ক্যান বি আইডেন্টিফাইড চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। তাহলে বলা হচ্ছে হুইচ ক্যান বি আইডেন্টিফাইড, যেটাকে আইডেন্টিফাই অর্থাৎ চিহ্নিত করা যেতে পারে, চেকিং দ্য কেয়ারফুলি এটাকে আরও ভালোভাবে চেক করে দ্য সোর্স অফ ইনফরমেশন। বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই গুজব ছড়ায়, আমরা আরও ভালোভাবে তথ্যটাকে এর সোর্সকে যাচাই করে আমরা এইটার অথেন্টিকেশনটাকে প্রুফ করতে পারি। সো এই ক্ষেত্রে যে পারা, যে আমরা এই জিনিসটাকে চেক করে এইটার সোর্সটাকে আইডেন্টিফাই করতে পারি, পারা অর্থে আমাদের ক্যান দিতে হবে। সো এইটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন, বাট বাক্যের অর্থ না বুঝলে এই প্রশ্নের উত্তর করা টাফ। তার মানে শুধুমাত্র গ্রামার পড়লেই হবে না, ইংরেজি ওই লাইনটার বাক্য এবং এটার সাথে প্রাসঙ্গিক কোন অপশনটা যাবে সেটা আমাদের জানতে হবে। তাহলে মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন দ্য সোশ্যাল মিডিয়া বা অন সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ ফেক নিউজ ছড়ায়, হুইচ ক্যান বি আইডেন্টিফাইড যেটা ধরা যেতে পারে, চেকিং কেয়ারফুলি ভালোভাবে নজরদারি করে, দ্য সোর্স অফ ইনফরমেশন তথ্যের ইনফরমেশনের সোর্সের মাধ্যমে। ঠিক আছে, তারপরেরটা দেখো, সার্টেন সিরিয়াস ডিজিজ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড ড্যাশ। তাহলে খেয়াল করে দেখো এখানে ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, আর এইখানে তোমার হচ্ছে ইনিশিয়াল স্টেট, তাহলে এখানে হচ্ছে ইফ। তাহলে খেয়াল করে দেখো এখানে ইফ দিলে আমাদের উত্তরটা একেবারে অর্থপূর্ণ হয়ে যাচ্ছে। সার্টেন সিরিয়াস ডিজিজেস বলা হচ্ছে কিছু নির্দিষ্ট বা চিহ্নিতকরণ রোগ বা জীবাণু বা রোগবালি তোমার হচ্ছে ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, একেবারে ভালোভাবে চিহ্নিত করা যাবে বা ধরা যাবে এদের গতিবিধিটা, ইফ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেট, যদি আমরা এটাকে একেবারে শুরুতেই ধরে ফেলতে পারি। অর্থাৎ যদি আমরা একেবারে ইনিশিয়াল স্টেজে ধরে ফেলতে পারি, ইনিশিয়াল স্টেজে যদি আমি ধরে ফেলতে পারি, তাহলে আমরা এটাকে খুব সহজেই ডিটেক্ট করে ফেলতে পারবো। তাহলে এইটাতেও তুমি অর্থ দেখলে দেখবা যে তুমি এইখানে যদি
বসালে সে অর্থটা বেশি অর্থপূর্ণ হয়। তাহলে এই বছরের ভর্তি পরীক্ষায় গ্রামারের চাইতে বাংলা বাক্যের অর্থটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে আমার মনে হচ্ছে, যেটা 2025 সালের 25 জানুয়ারিতে নেওয়া 2024-25 সনের শিক্ষার্থীদের জন্য। তারপরে দেখো, আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং। তাহলে খেয়াল করে দেখো, এখানে অল মর্নিং বলা হচ্ছে যে কাস্টমার সার্ভিস, আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক। বলা হচ্ছে আমি আমার ব্যাংকের যে কাস্টমার সার্ভিস আছে ওইখানে সারাটা দিন বা সারাটা সকাল কল দিছি। তাহলে কোনো একটা কাজ একটা নির্দিষ্ট সময় ধরে যদি চলমান বোঝায় সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসাই, তাই না? এটা আমার টেন্সের ফার্স্ট ক্লাসে আমি পড়িয়েছি। কোনো একটা কাজ অনেকক্ষণ ধরে চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আই হ্যাভ বিন ট্রাইং টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক all morning but I can't get through। ঠিক আছে, তা আমি তারপরে ওইখান থেকে বেরোতে পারি না বা তার সাহায্যটা পাই নাই। ড্যাশ দ্য হাসেলস অ্যান্ড, তাহলে এখানে কি হবে? দেখো, আমি পরীক্ষার আগেই বলেছি এমিডস মানে হচ্ছে মধ্য দিয়ে। আমি পরীক্ষার আগে যখন সাজেশন দিয়েছিলাম তখনই এই কথাটা বলেছি, তুমি যখন অ্যাডমিশনের পড়া পড়বা তুমি যদি এইরকম কোনো ওয়ার্ড পাও তাহলে এটাই উত্তর হবে। যারা যারা আমার আগের সাজেশন দেখেছো বা ক্লাস করেছো আমি বলেছি যে তুমি যদি এরকম কোনো ওয়ার্ড পাও যে এমিডস, বেনিথ, বিয়ন্ড, এগুলো যদি কখনো অপশনে থাকে সেটাই উত্তর। এই টেকনিকটা একটু মাথায় রাখবা। সো সেই জায়গায় এমিডসটা উত্তর, এবং এগুলো থাকলেই যে উত্তর এমন না, পুরো বাক্যটা এটাকেই সমর্থন করে। যেমন ধরো, এমিডস দ্য হাসেল অ্যান্ড বাসেলস অফ দ্য সিটি শি হ্যাজ ফাউন্ড আ পিসফুল পার্ক টু টেক রেস্ট। বলা হচ্ছে এই যান্ত্রিক যানজট কাউমাউ চাউমাউয়ের মধ্য দিয়েও সে একটা পার্ক পেয়েছে যেখানে শান্তিপূর্ণভাবে রেস্ট নেওয়া যায়। তাহলে এখানে মধ্য দিয়ে বোঝাতে আমরা এমিডস ব্যবহার করবো। আমি বলেছি যে থ্রো, এমিডস, বেনিথ এগুলাকে যদি পরীক্ষায় কখনো অপশন হিসাবে পাও এদেরকে দাগিয়ে দিবা, যারা দাগিয়েছে তারা জিতেছে। ঠিক আছে, পরেরটা দেখো, মেনি পিপল আর ইনক্রিজিংলি তোমার ইন্টারেস্টেড ইন সাস্টেনেবল লিভিং। বলা হচ্ছে অনেক মানুষই চিন্তা করতেছে যে একটা টেকসই জীবনযাপন করবে, হুইচ হ্যাজ স্পার্কড এ ড্যাশ, যেটা একটা ঝলক দেয় সার্চ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। বলা হচ্ছে যেটা একটা সার্চ মানে ঢেউয়ের মতো বোঝায়, যে যেটা তোমার একটা ইকো ফ্রেন্ডলি স্বভাবের ঘটনা বোঝায়। তাহলে এই প্রশ্নের উত্তর জানতে হলেও ভোকাবুলারি জানতে হবে। নিচে 4টা অপশন যদি তুমি না জানো এবং এইগুলার সাথে যদি বাক্যটার অর্থ না মিলাতে পারো, তুমি সামঞ্জস্য করতে না পারলে প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাহলে মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন সাস্টেনেবল লিভিং হুইচ হ্যাজ স্পার্কড এ সার্চ, যেটা একটা আলোর ঢেউ তুলে, একটা ঝলকানি তুলে ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস, অর্থাৎ ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের প্রতি আমরা একটা নতুনভাবে ধাপিত হচ্ছে, যেহেতু আমরা একটা সাস্টেনেবল লাইফ চাচ্ছি। সো এই ছিল আমাদের টোটাল 15টা প্রশ্ন। আমরা এখন তোমাদের সাথে সাধারণ জ্ঞান প্রশ্নটা নিয়ে একটু ডিপ ডাউন করার চেষ্টা করব, কিন্তু চেষ্টা করেছি ইংরেজিটাকে একেবারে ধরে ধরে বুঝিয়ে দেওয়ার জন্য। সো এইটা একেবারে 24-25 সনের প্রশ্ন। এই সলিউশন দেখলে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, গ্রামার কয়টা, ভোকাবুলারি কয়টা, বাক্যের অর্থ থেকে কয়টা, এগুলো যত মাথা ঠান্ডা করে তুমি ক্যাচ করতে পারবা, তোমার এইচএসসি 25 এবং 26 ব্যাচের জার্নিটা স্মুথ হবে। সেই ক্ষেত্রে তুমি 25 এবং 26 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকলে তোমার যে কোনো ধরনের সাহায্যের জন্য এই নাম্বারে কল দাও। এটা ডিরেক্ট আমার নাম্বার, আমি স্বাধীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তোমার যে কোনো ধরনের সাহায্য সহযোগিতায় ডিরেক্ট সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবা। অনলাইনে একমাত্র আমিই সুযোগটা দিচ্ছি যে তুমি টিচারের সাথে সরাসরি কথা বলো, তোমার সকল প্রবলেম নিয়ে আমাদের সাথে আলোচনা করো, আমরা সেটার সমাধান করে দিচ্ছি। এখন আমরা জিকেটা নিয়ে কথা বলি। দেখে রাখো সাধারণ জ্ঞান কি প্রশ্ন এসেছিল। সামাজিক বিবর্তনবাদের জন্ম তোমার হচ্ছে তত্ত্বের প্রবক্তাকে হারবার্ট স্পেন্সার, আর শুধু বিবর্তনবাদের জনক হচ্ছে চার্লস ডারউইন, বাট সামাজিক বিবর্তনবাদটাকে নিয়ে এসেছে হারবার্ট স্পেন্সার। তার বইও আছে, তুমি একটু ঘাটাঘাটি করলে দেখবা। এগুলো সব বিগত বছরের প্রশ্নই দিয়েছে এবছর। নিচের কোনটি ব্লু অর্থনীতি মানে হচ্ছে সমুদ্র সম্পদ, অর্থাৎ ব্লু ইকোনমিক্স মানে হচ্ছে সমুদ্র অর্থনীতি, যেটা সমুদ্রের সম্পদ বা সমুদ্রের তলদেশে যে সম্পদগুলো থাকে সেটাকে নিয়ে যে অর্থনৈতিক একটা পরিকল্পনা করা হয় সেটাকে ব্লু ইকোনমি বলা হয়ে থাকে। তারপর দেখো, এটাও বিখ্যাত, মানে আগের বছরের প্রশ্ন, এটাও বিখ্যাত। ট্রয় নগরী হচ্ছে তুরস্কের, আগের বছরের প্রশ্ন সব। তারপরে দেখো, স্টারলিংক কি? স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা। যে স্টারলিংক হচ্ছে তোমার আমরা দেখি যে ইলন মাস্কের তৈরি, অর্থাৎ ইলন মাস্ক স্পেস এক্স এবং ইন্টারনেট সেবার জন্য সে স্টারলিংক রেডি করছে, তাই না?
তারপরে দেখো 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি আছে বলতো? কার আছে? ঈশা খার, মুসা খার, উসমান খার নাকি ফজল গাজী? সেটা হচ্ছে মুসা খা। 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি আছে? মুসা খা। আমি বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে পড়ে যাবা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড প্রশ্ন তোমাকে 2-1টা দিবে, ঠিক আছে? পরেরটা, হায়ারোগ্রাফিক কোন প্রাচীন সভ্যতার? দেখো এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল, বাট এটা আবার বিগত বছরের প্রশ্ন। দেখো হায়ারোগ্রাফিক কোনটা? এটা হচ্ছে মিশরীয় সভ্যতার একটা অংশ হচ্ছে হায়ারোগ্রাফিক। যাদের যাদের এই পিডিএফটা সাজেশন হিসাবে লাগবে তারা ভিডিওটা শেয়ার করে আমার পেজে মেসেজ দাও যে ভাইয়া আমাকে এই পিডিএফটা একটু দেন, আমি আগে থেকে পড়ে রেখে আমি তোমাকে এই পিডিএফটা পাঠিয়ে দিব, তুমি বাসায় বসেও পড়তে পারবা। ফেসিবাদের জনক হচ্ছে বেনিতো মুসোলিনি, এটা হচ্ছে তোমার ইতালির ফেসিস্ট, এবং ফেসিবাদের জন্মই হয়েছে ইতালিতে। এবং তোমাকে বলে রাখি এইটা ইন্টারমিডিয়েটের ইতিহাস বইয়ের একটা অংশ। শাহী বাংলা বলা হতো কাকে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। সে বাংলাকে একত্রিত করে একটা প্রসেসে নিয়ে এসেছিল, তাই এটাকে শাহী বাংলা বলা হয়ে থাকতো। মেসোপটেমিয়া সভ্যতা কার সাথে জড়িত বলতো? ইরাকের সাথে। ইরাকের সাথে আমরা মেসোপটেমিয়া সভ্যতার সংশ্লিষ্টতা দেখি। সেখানে আমরা দেখতে পাই তোমার হচ্ছে বেবিলনের ঝুলন্ত উদ্যান, নেবুচাঁদ নেজার, অনেক কিছু ইরাকের সাথে যুক্ত আছে। আমি রাষ্ট্র এই কথা বলেছে চতুর্দশ লুই, এটা হচ্ছে তোমার ফরাসি বিপ্লবের ঘটনা। সো এই জিনিসটাও পাঠ্য বই থেকে এসেছে, অর্থাৎ তোমার 11-12 অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর ইতিহাস বইয়ের ফরাসি বিপ্লব অংশে আমরা এই জিনিসটা দেখতে পাই। চতুর্দশ লুই এবং ষোড়শ লুই ছিল। তারপর দেখো বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলিম? এটা হচ্ছে পাঙ্গন, বিগত বছরের প্রশ্ন। এটা হচ্ছে তোমার পাঠ্য বইয়ের অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। পাঙ্গনদের বসবাস হচ্ছে মৌলভীবাজার, আমার নিজের জেলায়। আমার বাসা হচ্ছে শ্রীমঙ্গল, আর মৌলভীবাজারে হচ্ছে পাঙ্গনদের পাওয়া যায় আমার জেলায় আর কি। এইটাও বিগত বছরের প্রশ্ন, এইটাও বিগত বছরের প্রশ্ন, এইটাও বিগত বছরের প্রশ্ন, এইটাও বিগত বছরের প্রশ্ন। নৌবাহিনীর সেক্টর ছিল 10 নম্বর। তারপরে দেখো জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে উন্নত মহসির, এটা সাম্প্রতিক তথ্য এবং এটা মোটামুটি সবাই জানতো, আমরা সাজেশনও দিয়েছিলাম। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়? সেটা হচ্ছে পঞ্চদশ অর্থাৎ 15 নম্বর যে সংশোধনী, সেই 15তম সংশোধনীতে এটা চেঞ্জ করা হয়েছিল। 16টা হয়েছে অলরেডি, বাট এটা 15তমেতে একেবারে তত্ত্বাবধায়ক সরকারকেই বাতিল করে দিয়েছিল তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকার যারা ছিলেন তারা। তারপরে দেখো যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কে? রিপাবলিকরা। রিপাবলিকদের যুক্তরাষ্ট্রে তোমার হচ্ছে গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত দল। এখন বলে রাখি কেন এই প্রশ্নটা আসলো, যুক্তরাষ্ট্রের প্রাচীন দল কোনটা, এটা পরীক্ষায় আসার কি দরকার? কারণ 2024 সালের শেষের দিকে তোমার হচ্ছে আমেরিকান নির্বাচন হন। সো ওই আমেরিকান নির্বাচন হয়েছে, সো ওই আমেরিকান নির্বাচনের কারণে এই প্রশ্নটা দিয়েছে। সো যখনই কোনো প্রশ্ন দেয় এটার সাথে সাম্প্রতিক তথ্যের কিছুটা সংশ্লিষ্টতা থাকে, নাহলে বাংলাদেশের কোন দলকে কি বলা হয় এটাও তো দিতে পারতো। প্রশ্ন এটা না দিয়ে দিল কি যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল? এটা হচ্ছে রিপাবলিকান পার্টিকে তোমার গ্র্যান্ড ওল্ড বলা হয়। কেন বলা হয়? কারণ বা কেন প্রশ্নটা দেওয়া হয়েছে, যেহেতু ওই সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রস্তুতি যখন হয় তখন যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়েছিল, তাই তাদের নির্বাচনের রাজনৈতিক দল নিয়ে কথা বলা হয়েছে। নিচের কোনটি 3 শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? সেটা হচ্ছে শূন্য ক্ষুধা। এটা ডক্টর মোহাম্মদ ইউনুস 30 একটা তোমার হচ্ছে তত্ত্ব নিয়ে গবেষণা করে এটা নিয়ে কথা বলেছেন। সেই 30 তত্ত্বের মধ্যে এই 3টা পড়ে, এইটা পড়ে না। আর যেহেতু হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের তোমার প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, তাই এইটা একেবারে অনুমেয় ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তারপরে দেখো 1 বেল্ট 1 রোড হচ্ছে চীন, এটা বিগত বছরের প্রশ্ন, এটা আমার বেলাও আসছিল। সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অভিসংশোধিত হয়েছে? দক্ষিণ কোরিয়ার। এটা সাম্প্রতিক প্রশ্ন, তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই জানতে পারতা। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, এগুলো আমরা আমাদের পেইড ব্যাচে অনেক দিয়েছি, এক্সাম ব্যাচে এইসব প্রশ্ন রেগুলার দিয়েছি। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত টোকিওতে, আর জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত তোমার সান জোসেতে। শান্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে তোমার কোস্টারিকা রাজধানী সান
জোসেতে অবস্থিত জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়। জাতিসংঘের দুইটা বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, সেটা জাপানের টোকিওতে, আর একটা হচ্ছে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়, ওইটা কোস্টারিকার রাজধানী সান জোসেতে অবস্থিত। মাথায় রাখবা। কোন দেশ যোগদানের পর ব্রিকের নাম পরিবর্তে ব্রিক্স করা হয়? সাউথ আফ্রিকা। দেখো, ব্রিক্সের বি দিয়ে ব্রাজিল, আর দিয়ে রাশিয়া, আই দিয়ে ইন্ডিয়া, চি দিয়ে চায়না, আর এস দিয়ে সাউথ আফ্রিকা। সো যখন সৌদি আরব না, সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা হবে। সো যখন দক্ষিণ আফ্রিকা যুক্ত হয়েছে তখন ব্রিক থেকে ব্রিক্স হয়েছে তারা। তারপরে দেখো 2023 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান দিয়ে তারা সমুদ্রের নিচে টাইটানিককে খুঁজতে গিয়েছিল। সেই টাইটান ডুবোযানটি ডুবে গিয়েছিল এবং সেখানে অনেকজন মানুষ ছিল, এবং 2023 সালে সেটা সমগ্র বিশ্বব্যাপী একটা আলোড়িত ঘটনা ছিল। সো এমনি কোনো প্রশ্ন ঢাবির ভর্তি পরীক্ষায় দেয় না। যেই ঘটনাগুলো আলোচিত, যেই ঘটনাগুলোর একটা ইম্প্যাক্ট আছে, যেখান থেকে একটা লার্নিং আছে, সেইগুলো থেকে প্রশ্ন করে। তারপরে দেখো, বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে নারী উপদেষ্টা হচ্ছে 4 জন। এটা একটা সাম্প্রতিক প্রশ্ন, সাম্প্রতিক তথ্য জানলে এটা পারবা। অলিম্পিকের পতাকায় 5টি চক্র দ্বারা 5টা মহাদেশকে নির্দেশ করে। তারপর হচ্ছে গ্লোবাল ভিলেজ, ঠিক আছে, গ্লোবাল ভিলেজ শব্দটির প্রবর্তন হারবার্ট মার্শাল ম্যাকলুহান, এটা আইসিটির প্রশ্ন। ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের যে অভিযান, অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে হামাস একটা অতর্কিত হামলা চালায়, যেটার নাম হচ্ছে অপারেশন আল আকসা ফ্লাড। এটা নিয়েও আমরা অনেক কথা বলেছি, আমি অনেক নোটও দিয়েছি যেখান থেকে কমন এসেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের চুক্তিতে নেতৃত্বদানকারী বিদ্রোহী সংগঠনের নাম হচ্ছে হায়াত তাহরির আশ-শাম। এটা যারা পড়েছে তারা পেরেছে, বাট যারা পড়েনি তাদের জন্য এই প্রশ্নটা একটু টাফ বলা যায়। বাকিগুলো আহামরি টাফ না। দেখো, যে প্রশ্ন কঠিন এটা আমিই বলে দিচ্ছি, যেটা সহজ এটা আমিই বলে দিচ্ছি। কারণ আমি যখন তোমাকে পুরো জিনিসটাকে এক্সপ্লেন করে দিব, আমি যখন পুরো জিনিসটাকে ভেঙে দিব, কেন দরকার, কতটা দরকার, কোথা থেকে আসছে, তখন তোমার যাত্রাটা শুরু। সো আমাদের যে পেইড ব্যাচ আছে, যেটা এইচএসসির শিক্ষার্থীরা ভর্তি হয়ে নিজেদেরকে ঝালিয়ে নিতে চায়, তাদেরকে আমরা যখন এই জিনিসগুলো ভেঙে চুরে বুঝিয়ে দিই, তখন তাদের জন্য ভালো করাটা সহজ হয়। তারপর দেখো, রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেয় নাই হাঙ্গেরি, ওটা ঘাওড়া মানুষ দেয় নাই। এটাও একটু টাফ প্রশ্ন ছিল, কারণ রুশ ইউক্রেন যুদ্ধ অনেক আগের ঘটনা, এখন এসে হাঙ্গেরির এই ঘটনা অনেকের নাও মনে থাকতে পারে। এটা টাফ প্রশ্ন ছিল। ঢাকা শহরে প্রথম ফ্লাইওভার উদ্বোধন করে কে? এটা একটু কঠিন প্রশ্ন, বাট সহজ আছে। দেখো, শাহাবুদ্দিন আহমেদ হওয়ার কথা না, হুসাইন মোহাম্মদ এরশাদ হওয়ার কথা না, জিয়াউর রহমান তো আর আগের মানুষ, বেগম খালেদা জিয়া হওয়ার কথা। ঢাকার প্রথম ফ্লাইওভার হচ্ছে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। আমার এক্স্যাক্টলি মনে নাই, এইটা 2004 সালের ঘটনা মেবি। তাহলে 2004 সালে তৎকালীন সময়ে বাংলাদেশের তোমার হচ্ছে ক্ষমতাসীন দল ছিল বিএনপি। সো সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবে, এটাই স্বাভাবিক। এবং যেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা কথা বলছি, সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ বর্তমানে রাজনীতি থেকে অনেক দূরে, কারণ তারা এমন কার্যক্রম করেছে যেটাতে তাদেরকে পুনরায় আমরা রাজনৈতিক সংগঠন হিসেবে বিবেচনা করব, সেটা অনেক সময় আমাদের বিবেক বোধে দেয় না। সেই ক্ষেত্রে কিন্তু বিএনপির বাংলাদেশের রাজনীতিতে এবং পরবর্তীতে বাংলাদেশে নির্বাচন করে সরকার গঠনের একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই জায়গায় বেগম খালেদা জিয়া রিলেটেড একটা প্রশ্ন দিতে পারে, এটা স্বাভাবিক বা অনুমেয় ছিল। পরেরটা দেখো, মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? মুসলিম বিশ্বের ছিলেন বেনজির ভুট্টো। তিনি ছিলেন মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। আর পৃথিবীর প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন শ্রী মাভু বন্দরনায়েকে। শ্রীলঙ্কার 1960 সালে তিনি জয়ী হয়েছিলেন। 1960 সালে শ্রীমাভু বন্দরনায়েকে শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন। আর মুসলিম বিশ্বের হয়েছিলেন বেনজির ভুট্টো, যে পরবর্তীতে আমরা দেখি যে প্লেন দুর্ঘটনায় পাকিস্তানের মারা গিয়েছিলেন। বেনজির ভুট্টো পাকিস্তানের ছিলেন। এই হচ্ছে বাবা তোমাদের জন্য আমাদের এই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন ছিল আমি তোমাকে বলবো। ধরো তুমি যদি আমাকে এই প্রশ্ন দিয়ে পরীক্ষা দিতে বলতা, আমিও ধরো 60টার মধ্যে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিলে হয়তো 55টার মতো পারতাম। 5-6টা প্রশ্নের উত্তর আমিও পারতাম না, কারণ কিছু প্রশ্ন থাকেই পরীক্ষায়, সবসময় উত্তর করা যায় না। বাট যে কেউ একটু ইফোর্ট দিলে এইখানে তারা হচ্ছে
45 থেকে 50টা এমসিকিউ কারেক্ট করতে পারে। আর তুমি যদি 45 থেকে 50 মার্ক সিকিউর করতে পারো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা 100%। রিটেন ভালো করলে মেরিট পজিশন 100-র মধ্যে চলে আসবে। সো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যাদের পরিকল্পনা আছে, যারা এইচএসসি 25 এবং 26 ব্যাচের, যারা চিন্তা করছো যে স্বাধীন ভাই আমার একটু গাইডলাইন লাগবে, জাস্ট কল দাও। এবং আমাদের পেজ আছে প্রো উইথ স্বাধীন নামে। তুমি যদি ইউটিউবে ক্লাসটা দেখো, আমাদের প্রো উইথ স্বাধীন নামে ফেসবুক পেজ আছে, ওই পেজে যাও, আমরা রেগুলার ফ্রি ক্লাস নিচ্ছি, তুমি সেগুলো দেখো। আর আমাদের কোনো পেইড ব্যাচ রিলেটেড আগ্রহ থাকলে নাম্বারে কল দাও, আমার সাথে কথা বলো, তোমার সকল সমস্যার সমাধান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার অঙ্গীকার করছি আমরা। যত্ন নিলে তোমাকে ঢাবিয়ান করা শুধুমাত্র সময়ের ব্যাপার। পরিশ্রম করতে তুমি পারবে তো? পরিশ্রম করতে পারলে শীঘ্রই দেখা হচ্ছে ঢাবি ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম।